أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। আমরা গতদিন আলোচনা করছিলাম হচ্ছে নারী শিশু নির্যাতন আইনের 17 ধারা পর্যন্ত। গতকালকে আমরা হালকা কিছু আলোচনা করছিলাম, কিন্তু এটা নেটওয়ার্কের সমস্যার কারণে পুরোপুরি ক্লিয়ার করতে পারি নাই। আজকে আবার 18 ধারা থেকে আমরা শুরু করি। তাহলে 18 ধারা হচ্ছে অপরাধের তদন্ত। নারী শিশু নির্যাতন আইনের তদন্ত হবে এই 18 ধারা অনুসারে। এখানে সময় উল্লেখ করা আছে যে তদন্তকারী কর্মকর্তা কি কি ভাবে এটা সমাপ্ত করবে। 18 একে ক খ দুইটা আছে। কতে বলছে হচ্ছে হাতে নাতে যদি গ্রেপ্তার করে, আসামি গ্রেপ্তার করে, সেই ক্ষেত্রে 15 কার্য দিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করবে। আর যদি পলাতক হয় সেই ক্ষেত্রে 30 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করবে। এক ধারা 18-1। 18-2 হচ্ছে এক ধারার যদি এই সময়ের ভিতরে যদি তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষ করতে না পারে, সেই ক্ষেত্রে উনি কেস ডায়েরি সহকারে আদালত বা ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থাপন করে আরো 15 কার্য দিবস বৃদ্ধি করতে পারবে। 2, তবে যদি ডিএনএ এর ক্ষেত্রে পরীক্ষার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আদালত বা ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় সময় বৃদ্ধি করবে। তারপর হচ্ছে 18-3 উপধারা, যে তদন্ত প্রতিবেদন দাখিলের পরে যদি বাদী পক্ষ নারাজি দেয় সেই ক্ষেত্রে আদালত নতুন তদন্তকারী কর্মকর্তা বা ট্রাইব্যুনাল নতুন তদন্তকারী কর্মকর্তা নিয়োজিত করতে পারবেন এবং নতুন তদন্তকারী কর্মকর্তা 15 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। 18-3। 4-5 বাতিল। 6 ধারায় বলা হয়েছে যদি উপধারা 1, 2, 3 এই সময়ের ভিতরে তদন্ত সম্পন্ন করা না গেলে প্রতিবেদন পর্যালোচনা করিয়া ট্রাইব্যুনাল যদি মনে করে যে তদন্তকারী কর্মকর্তা দায়ী, সেই ক্ষেত্রে তার এটা অদক্ষতা হিসেবে গণ্য করতে হবে এবং তার বার্ষিক গোপনীয় অনুবেদনে উল্লেখ করতে হবে। তাছাড়া চাকরি বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নির্দেশ দিতে পারবেন। 6 ধারা, তাহলে একে হচ্ছে তার 15 কার্য দিবস এবং 30 কার্য দিবস। 2 হচ্ছে আরো 15 কার্য দিবস। 3 হচ্ছে নতুন তদন্তকারী কর্মকর্তা 15 কার্য দিবস। এই সময়ের ভিতরে যদি তারা তদন্ত করতে না পারে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে 6। সাথে বলছে ট্রাইব্যুনাল আদালত কি করবে, এই যে সে যে তদন্ত প্রতিবেদন দাখিল করে এটা যদি দেখা যায় যে কোনো আসামিকে সাক্ষী করার দরকার ন্যায় বিচারের স্বার্থে, তদন্ত সাক্ষী করা দরকার, সেই ক্ষেত্রে আসামিদের কি করবেন, সাক্ষী হওয়ার জন্য আদেশ দিবেন। 8 উপধারা হচ্ছে যদি সাক্ষ্য গ্রহণ শেষে ট্রাইব্যুনালের নিকট বা তদন্তকারী কর্মকর্তা বা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসামিকে রক্ষা করার জন্য কোনো গাফলতি করছে, অদক্ষতা করছে, সেখানে তার এটা অসদাচরণ হিসেবে গণ্য হবে এবং তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আদেশ দিবেন। 9 উপধারা হচ্ছে ট্রাইব্যুনাল ক্ষেত্রমতো বা ম্যাজিস্ট্রেট নিজে কোনো ব্যক্তির আবেদনে তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করতে পারবেন। আর 10 হচ্ছে নারী ও শিশু নির্যাতন আইনের 9 ধারার মামলা তদন্তকালে কোনো তদন্তকারী কর্মকর্তাকে প্রশাসনিক কারণে বদলি করা যাবে না। 18 ধারা, তাহলে 18-র এই 10টার মধ্যে 2টা বাদ, 4-5 বাদ, আর 10-এর 8টা হচ্ছে কি তদন্ত প্রক্রিয়া। আবার বলি, একটু মনোযোগ দিয়ে শুনেন।
ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে শুনেন, কারণ এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখন যদি এখানে মনোযোগ না দেন তাহলে তদন্ত প্রক্রিয়া এগুলো আসলে কিন্তু পারবেন না। 18 বলছে হাতে নাতে ধৃত হইলে 15 কার্য দিবস, আর যদি হাতে নাতে ধৃত না হয় তাহলে 30 কার্য দিবস। 2, এই সময়ের ভিতরে না পারলে আরো 15 কার্য দিবস বৃদ্ধি করা যাবে আবেদন ক্রমে, তবে ডিএনএ এর ক্ষেত্রে প্রয়োজনীয় সময় বৃদ্ধি করবেন। 3 হচ্ছে তার তদন্ত প্রতিবেদন দাখিলের পরে যদি বাদীপক্ষ নারাজি দেয় সেক্ষেত্রে ট্রাইব্যুনাল নতুন তদন্তকারী কর্মকর্তা নিয়োজিত করতে পারবে এবং তিনি 15 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করবেন। 4-5 বাতিল। 18 বলছে যে 1, 2, 3 এই তদন্ত কার্যে যদি তদন্তকারী কর্মকর্তার গাফলতি পরিলক্ষিত হয় সেই ক্ষেত্রে তার অসদাচরণ হিসেবে গণ্য করিয়া তার বার্ষিক গোপনীয় অনুবেদনে উল্লেখ করবেন এবং চাকরি বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আদেশ দিবেন। 7, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আদালত ন্যায় বিচারের স্বার্থে যদি আসামিকে সাক্ষী করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আদেশ দিবেন। 7, 8 সাক্ষ্য গ্রহণ শেষে যদি ট্রাইব্যুনালের নিকট মনে হয় যে তদন্তকারী কর্মকর্তা নিজে অথবা তার ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে আসামিকে রক্ষা করার জন্য বা গাফলতি ভাবে তদন্ত কার্য শেষ করছে সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে অসদাচরণ, অদক্ষতা, অবহেলা গণ্য করিয়া তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আদেশ দিবেন যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আর 9 হচ্ছে ট্রাইব্যুনাল নিজে বা কোনো ব্যক্তির আবেদনে তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করতে পারেন। আর 10 হচ্ছে 9 ধারার তদন্ত চলাকালে কোনো তদন্তকারী কর্মকর্তাকে প্রশাসনিক কারণে বদলি করা যাবে না। এই ছিল 18 ধারা। তারপর হচ্ছে 19 ধারা। 19 ধারা হচ্ছে অপরাধ বিচারার্থে গ্রহণ। অপরাধ বিচারার্থে গ্রহণ এটা এক ধারা হচ্ছে এই আইনের অধীন সকল অপরাধ আমলযোগ্য হবে এবং 11 অর্থাৎ যৌতুকের জন্য সাধারণ আঘাত করলে সেটা আপোষযোগ্য হবে। 19-2 বলছে অপরাধের সাথে প্রত্যক্ষ এবং জড়িত অভিযুক্তকে জামিনে মুক্তি দেওয়া যাবে না। 2টি কারণে তাকে জামিনে মুক্তি দেওয়া যাবে না। প্রথমত হচ্ছে যদি জামিনের আবেদনের বিষয়ে বাদী না জানে, আর দ্বিতীয়ত হচ্ছে অভিযোগ যে দোষী হওয়ার তার পর্যাপ্ত কারণ আছে সেই ক্ষেত্রে অভিযুক্তকে জামিনে মুক্তি দিবেন না। 3 বলছে 2 যদি পর্যাপ্ত কারণ উল্লেখ না থাকে সেই ক্ষেত্রে নারী, শিশু, বয়স্ক এইসব ব্যক্তিকে জামিন দেওয়া যাবে যদি তারা কি করে বিচারে বিঘ্নিত না করে, সেক্ষেত্রে তাদেরকে জামিন দেওয়া যাবে। আর 4 হচ্ছে অন্যান্য যেসব আসামি আছে অর্থাৎ 2 দ্বারা উল্লেখিত যার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে এ ব্যতীত অন্যান্য ব্যক্তিদেরকেও জামিনে মুক্তি দিতে পারবে 19 দ্বারা। তারপর হচ্ছে 20 বিচারের পদ্ধতি। 20-1 বলছে যে 35 ধারার বিধান সাপেক্ষে এই আইনের অধীনের বিচার হবে 26 এবং 26-ক, অর্থাৎ নারী শিশু নির্যাতন আইনের বিচার হবে 26 ধারা বলা আছে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং 26-ক বলা আছে শিশু নির্যাতন ট্রাইব্যুনাল গঠনের জন্য, অর্থাৎ তাদের বিচার হবে এই 2 আদালতে ট্রাইব্যুনালে। 2 বলা আছে এটা এক নাগাড়ে চলবে, অর্থাৎ মামলা শুরু হওয়ার পর থেকে এক নাগাড়ে চলবে, কোনো বিরতি দেওয়া যাবে না। 3, নারী শিশু নির্যাতন আইনের বিচার 180 কার্য দিবসের মধ্যে সমাপ্ত করতে হবে। 3-ক সংশোধন অনুসারে 3-ক বলা আছে যে ধর্ষণ সংক্রান্ত মামলার ক্ষেত্রে অবশ্যই 90 কার্য দিবসের মধ্যে সমাপ্ত করতে হবে। 4,
যদি উপধারা 3 এবং 3-এর ক এই সময়ের মধ্যে বিচার সম্পন্ন করা না যায়, এর জন্য যদি কোনো সরকারি কর্মকর্তা দায়ী হয়, তাহলে তার অদক্ষতা অসদাচরণ হিসেবে গণ্য করিয়া বার্ষিক গোপনীয় অনুবেদন লিপিবদ্ধ করতে হবে এবং চাকরি বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। তাহলে এটা কি পুলিশের বিরুদ্ধে নাকি ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে? এই যে পুলিশের বিরুদ্ধে। পুলিশ বিশেষ চার্জ পুলিশ এটা পুলিশের পুলিশ বিরুদ্ধে। না, বিশেষ চার এটা কিন্তু পুলিশের বিরুদ্ধে না, এটা কিন্তু ম্যাজিস্ট্রেটের কথা বলা আছে। এটা এই যে এইবার নতুন 26 সালে সংশোধন করছে, এখানে এটা আগে ছিল ডাইরেক্ট ম্যাজিস্ট্রেটের নাম উল্লেখ ছিল, কিন্তু ইদানিং সংশোধন করে এখানে কি করছে, সরকারি কর্মকর্তার নাম বলে দিছে। ঠিক আছে, যাতে অর্থাৎ সরাসরি ম্যাজিস্ট্রেটকে আঘাত না করিয়া কি করছে, সরকারি কর্মকর্তা, অর্থাৎ ম্যাজিস্ট্রেট তো সরকারি কর্মকর্তা, আর বিচার তো উনিই করতেছে, এই জন্য উনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এটা বলে দিছে। এটা কিন্তু পুলিশ না, পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিবে হচ্ছে 18 ধারায়। তারপরে হচ্ছে 5, বিচার চলাকালীন সময়ে যদি কোনো বিচারক বদলি হয়, অর্থাৎ একটা ধর্ষণ মামলার বিচার চলতেছে, এই বিচারের আগের যে ম্যাজিস্ট্রেট ছিল ওনাকে বদলি হয়ে গেছে, নতুন যে ম্যাজিস্ট্রেট আসবে উনি কি করবে, আগের ম্যাজিস্ট্রেটের যে জায়গায় সাক্ষ্য গ্রহণ করছে এখান থেকেও শুরু করতে পারবে, অথবা উনি চাইলে নতুন করেও সাক্ষ্য গ্রহণ শুরু করতে পারবে। এটা হইলো 5। আর 6 হচ্ছে ধর্ষণ সংক্রান্ত অপরাধের বিচার হবে রুদ্রদ্বার রুমে বা রুদ্রদ্বার কক্ষে, অর্থাৎ ট্রায়াল ইন ক্যামেরা, যেটা হচ্ছে বদ্ধ রুমে করা যাবে। 6 সাথে হচ্ছে শিশু যদি আসামি হয় বা সাক্ষী হয়, তাহলে তাদের ক্ষেত্রে শিশু আইন 2013 প্রযোগ করতে হবে। 8 কোন নারী ও শিশুকে নিরাপত্তা হেফাজতে রাখার আদেশের ক্ষেত্রে তাদের মতামত নেবেন, সে কি তার মা বাবার কাছে যাবে নাকি সে সেফ কাস্টডিতে যাবে, সেই ক্ষেত্রে তাদের মতামত দিবেন এটা এবং বিবেচনা করবেন। আর 9 হচ্ছে এই আইনে যাই থাকুক, কেবল ধর্ষণ মামলার ক্ষেত্রে ট্রাইব্যুনাল উপযুক্ত বিবেচনা মনে করে মেডিকেল সার্টিফিকেট ও পারিপার্শ্বিক সাক্ষ্যের উপর ভিত্তি করিয়া বিচার সমাপ্ত করতে পারবেন। ওই হলো 20, অর্থাৎ 20 দ্বারা হচ্ছে কি, বিচারের পদ্ধতি। এটা কার জন্য প্রযোজ্য, এটা হচ্ছে আদালতের জন্য প্রযোজ্য। আর 18 দ্বারা হচ্ছে তদন্ত, এটা হচ্ছে পুলিশের ক্ষেত্রে প্রযোজ্য। 19 দ্বারাও হচ্ছে পুলিশ এবং ম্যাজিস্ট্রেট দুই ক্ষেত্রে প্রযোজ্য, কারণ এটা আমলযোগ্য হইতে হবে এবং আপোষযোগ্য হইতে হবে, আমলযোগ্য হইলে পরে সবগুলা মামলা হবে। এরপরে হচ্ছে 21 দ্বারা আসামির অনুপস্থিতিতে বিচার। যদি ট্রাইব্যুনাল বিশ্বাস করে যে আসামি আত্মগোপন করছে, সেই ক্ষেত্রে একটা জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করবেন 20 দিন সময় দিয়া তাকে হাজির হওয়ার জন্য, আর তথ্য প্রযুক্তির মাধ্যমে কি করবেন, প্রকাশ করবেন। সে যদি হাজির না হয় সেই ক্ষেত্রে তার অনুপস্থিতিতেও বিচার করা যাবে। তবে সে যদি জামিনে গিয়ে পলাতক হয় সেই ক্ষেত্রে এইটা তার জন্য প্রযোজ্য হবে না। বলে গেছে এতক্ষণ জেনারেটর ছিল, এটাও গেছে। বুঝা গেছে? এখন হইল 22 দ্বারা ম্যাজিস্ট্রেট কর্তৃক জবানবন্দি গ্রহণের ক্ষমতা। তাহলে আমরা ম্যাজিস্ট্রেট কর্তৃক জবানবন্দি গ্রহণের ক্ষমতা পাইলাম হচ্ছে নারী শিশু নির্যাতন দমন আইনের 22 দ্বারা। এখন এই জবানবন্দি গ্রহণ করবে কি সাক্ষীর নাকি আসামির? নারী আসামির আসামির জি না, এটা দুইটারই করবে। দুইটা তো সাক্ষীর করবে, স্পেসিফিক দ্বারা তো এটা আসামির। 22 দ্বারা যে আমরা করি সবসময় করে। 22 দ্বারা এটা তো আপনি করেন হচ্ছে কার, এটা তো সাক্ষীরও করেন আপনি। 22 দ্বারা কি আপনি আসামির করেন নাকি? ভিকটিমকে নিয়ে যায় যে জি, রুমে। এটা 22 দ্বারা করে হচ্ছে ভিকটিমের। আমরা সবাই তো মনে হয় যে প্রথমে তো আর আসামি ধরতে পারি না, প্রথমে তো ভিকটিম হাজির হয়, এই জন্য আমরা কি করি যে ভিকটিমের 22 দ্বারা নিয়ে সেটা তো করাই। বলতেছে। ভিকটিমের 22 দ্বারা ওই যে একটা কপি দিয়ে দিই, ফর্ম, এটা দিয়ে ম্যাজিস্ট্রেট করে। হ্যাঁ, এটা মূলত হচ্ছে এটা আসামি এবং বাদী বা ভিকটিম বা যে নিজ চৌকে এটা দেখছে এই সাক্ষীর 22 দ্বারা হয়।
ঠিক আছে, কিন্তু আমরা তো ওই যে গড়পত্তায় মারি দিই যে কি ভিকটিমের 22 ধারা বা সাক্ষীর 22 ধারা, কিন্তু কিন্তু মূলত এটা সেদিন 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 একটা ঘটনা শুনেন। সেদিন ওই যে ইয়া 11-র গ আর কি, ওই যে যৌতুকের জন্য যেটা সাধারণ জখম, হ্যাঁ, হ্যাঁ। 11-র গ। কিন্তু হুম। 22 ধারা মোতাবেক এটা আবার ইয়া করছে আমলে নিয়ে, ওই মানে ওনার হাজবেন্ড ওনাকে ইয়া ভরণ পোষণ দেয় না, এই হ্যাঁ। জন্য 22 ধারা জবানবন্দি নিল দেখলাম। হ্যাঁ। তো আমরা কিন্তু কনফিউজড ছিলাম, সারা বছর জানতাম যে 22 ধারা আসবে না, কিন্তু সেদিন 11-র গ পর্যন্ত আসছে। হ্যাঁ। অর্থাৎ এই নারী শিশু নির্যাতনের ঘটনা, কথা বুঝছেন, এই নারী শিশু নির্যাতনের ঘটনা যে ভিকটিম তারও জবানবন্দি 22 ধারা, আর যে আসামি তারও জবানবন্দি হচ্ছে 22 ধারা। কিন্তু আমরা তো তাৎক্ষণিক আসামি পাই না, এই জন্য মনে করেন যে আমরা কি করি, সাক্ষীরই উঠে ওই যে আদালতে জবাব ম্যাজিস্ট্রেটের কাছে সে 22 ধারা করানো হয়েছে, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে আসামি এবং সাক্ষীর যেই জবানবন্দিটা গ্রহণ করা হয় সেইটাই হচ্ছে নারী শিশু নির্যাতন আইনের 22 ধারা। আর যদি এটা অন্য কোনো অপরাধের হয় তাহলে তার এই জবানবন্দি কোন ধারায় লিপিবদ্ধ করবে? কালকে একটা প্রশ্ন বললাম না, ওই যে ফৌজদারি 342। হ্যাঁ। না, ওইটা তো হচ্ছে ভাই সাক্ষীর জবানবন্দি। সেটা আর কি, এটা 2023 সালে আমি পরীক্ষা দিছিলাম, ওই প্রশ্নটা আসছিল, এই যে ওইটার সাথে এটা সব প্যাঁচ লাগাই দিতে। হুম। না, এই জন্য সব জায়গায় ফেস লাগানো যাবে না, এটা বুঝতে হবে যে নারী শিশু নির্যাতন আইনের যদি জবানবন্দি হয় সেটা আসামি হোক আর সাক্ষী হোক, তার জবানবন্দি হবে নারী শিশু নির্যাতন আইনের 22 ধারা। আর যদি অন্য যত অপরাধ আছে তাদের জবানবন্দি হবে কত, 300, সাক্ষী হইলে 342, আর আসামি হইলে 164, 364, বুঝা গেছে? অন্য এটা যত কি অপরাধ আছে। যে কোনো স্থানে নেওয়া যাবে না এটা, 22 ধারা এটা? 22 ধারা এটা মনে হয় যে আপনি চাইলে আপনার ঘটনাস্থলেই নিতে পারবেন, ও, ঘটনাস্থলেও নিতে পারবেন, থানাতেও নিতে পারবেন, বা ম্যাজিস্ট্রেটের বাসাতেও নিতে পারবেন, সমস্যা নাই। প্রশ্ন আসলে প্রশ্ন আসলে কি আমরা ডাইরেক্ট শুধু নারী শিশু নির্যাতন দমন আইনের 22 ধারা লিখে দিয়ে চলে আসবো, নাকি 1 2 3 কোটেশন আকারে লিখবো? এখানে আমরা কোটেশনের কোনো দরকার নাই, আপনাকে প্রশ্ন দরকার নাই না? বুঝবেন। না, প্রশ্ন বুঝবেন, ঠিক আছে। যে সাক্ষীর জবানবন্দি কোন জায়গার মধ্যে লিপিবদ্ধ করা যায়, বা দাখিল করলে এটা কার নিকট দিতে হবে, যদি সে মারা যায় অক্ষম হয় তাহলে হাজির না করলে কিভাবে করতে হবে, তখন আপনি প্রশ্ন বুঝতে দরকার হয় 1 2 3 দিবেন, যদি আপনার কাছে সুনির্দিষ্ট মনে হয় যে 1 2 3। আর যদি আপনার কাছে সুনির্দিষ্ট আপনার মনে না থাকে তাহলে শুধু নারী শিশু নির্যাতন আইনের 22 ধারা দিয়ে চলে আসবেন, শেষ। বুঝা গেছে? একটা প্রশ্ন বলেন না, কোনটার? 22-এর? 22 ধারা নিয়ে একটু ক্লিয়ার হয়ে যায়, এটা আসবে তো পরীক্ষায়। আসবে মনে হচ্ছে, আসবে। ও মা, এটা তো আসবে, এগুলাই তো আসে। আমি আচ্ছা। আপনাকে বলি যেটা আসবে এটা আচ্ছা, তাহলে একটা প্রশ্নই করি, হ্যাঁ। রেদওয়ান নামক পুলিশ অফিসারের নিকট ক নামক জনৈক নারী, রেদওয়ান নামক পুলিশ অফিসারের নিকট ক নামক জনৈক নারী আইসা একটি যৌতুকের মামলার অভিযোগ দায়ের করেন, যৌতুকের অভিযোগ দায়ের করেন। তার পরিপ্রেক্ষিতে রেদওয়ান নামক পুলিশ অফিসার অভিযোগটি নথিভুক্ত করেন। অভিযোগটি নথিভুক্ত করেন, নথিভুক্ত করার পরে রেদওয়ান নামক পুলিশ অফিসার জনৈকা ক এর জবানবন্দি গ্রহণের পদ্ধতি কি? বুঝা গেছে? আবার বলেন প্রশ্নটা। রেদওয়ান নামক পুলিশ অফিসারের নিকট জনৈক ক, এখানে তো মহিলার নাম তো এখন কোন নাম লইম আবার কোন মহিলার কাছে চলে যাবে, এই জন্য জনৈক ক একটা অভিযোগ দায়ের করে, যৌতুকের অভিযোগ দায়ের করে। রেদওয়ান নামক পুলিশ অফিসারটি উক্ত
অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের করেন। মামলা দায়েরের প্রেক্ষিতে রেদওয়ান নামক পুলিশ অফিসার জনৈকা ক এর জবানবন্দি লিপিবদ্ধের প্রক্রিয়া আলোচনা করুন। এটা তো বাইক দ্বারা তো এটা বোঝা যাচ্ছে যেহেতু। তারপর আরেকটা দ্বারা আসবে না এখানে? কেমনে 22 ধারা আসবে আপনি বলেন? এটা কি পুলিশে লিপিবদ্ধ করবে নাকি? তো কি ও, ওই যে প্রশ্ন বুঝতে ইয়ে হয়েছে আর কি। 22 ধারা কেমনে আসবে? আপনার কাছে অভিযোগ দিছে, ওখানে আপনি আগে অভিযোগ গ্রহণ করছেন, তারপরে আপনার কি এটা বলতে হবে না? তখন আপনি প্রথমে আগে সবকিছু গাইবেন যে একশো প্রশ্নানুসারে একষট্টি হম প্রশ্নানুসারে সব- 161 গাইতে হবে নাকি? না। আচ্ছা আর বলেন, আপনি বলেন স্যার। আপনি কি করবেন যে এই যে মনে করেন যে প্রশ্নানুসারে প্রতীয়মান হয় যে জনৈকা ক রেদওয়ান নামক পুলিশ অফিসারের নিকট অভিযোগ দায়ের করলে অভিযোগের পরিপ্রেক্ষিতে রেদওয়ান নামক পুলিশ অফিসার উক্ত ভিকটিমের জবানবন্দি গ্রহণ করার জন্য একজন ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করবেন। ঠিক আছে, ওই গুড়িয়া 22 আইতেছি। ঠিক আছে, ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করবেন। ম্যাজিস্ট্রেট পুলিশ কর্মকর্তার অনুরোধে ভিকটিম ক এর জবানবন্দি লিপিবদ্ধ করবেন এবং এই জবানবন্দি ট্রাইব্যুনালে দাখিল করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে নিকট কপি দিবেন। ঠিক আছে, আর যদি তদন্তকারী কর্মকর্তা ট্রাইব্যুনালে প্রেরণ করবেন, এই দিলেন 22 ধারা শেষ। এখন যদি এই জবানবন্দি দেওয়ার পরে যদি এখন বলে যে পরে আবার প্রশ্নের শেষে লেজ লাগাই দেয় যে ম্যাজিস্ট্রেটের নিকট যৌতুকের আক্রান্ত নারী জবানবন্দি দেওয়ার পরে সে মারা গেছে, সেই ক্ষেত্রে পুলিশ অফিসারের করণীয় কি? তখন কি কইবেন? 11 আসবে যে তখন না? জি না, ওইটা তো যৌতুকের জন্য আক্রান্ত। হ্যাঁ, আক্রান্ত হম ব্যক্তি মারা গেছে, এখন আপনার এটা আপনি কিভাবে সাক্ষ্য হিসেবে ব্যবহার করবেন? তখন ওই 22-3 মধ্যে বলবেন যে যদি সাক্ষী মারা, এই যে ভিকটিম মারা যায় বা মৃত্যুবরণ। কম হয়, তাহলে তার পূর্বের দেওয়া সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য হবে 22 ধারা মোতাবেক। আর যেহেতু সে মারা গেছে, অতএব তখন ওই যে যৌতুকের অপরাধ হইলে 11 ক, আর ধর্ষণের হইলে যেটা যেটা যায় এটা এটা দিয়ে দিবেন। এটা ওই যে যৌতুকের জন্য যেহেতু মারাত্মক এটা ওই এখানে 3-এর মধ্যে বলা আছে, হ্যাঁ, মৃত্যুবরণের কথা। ঠিক আছে, মৃত্যুবরণ হয়েছে, হুম। অক্ষম হয়েছে, খুঁজে পাওয়া যায় না, বেসাপেক্ষ বা বিদেশে চলে গেছে, সেই ক্ষেত্রে তার জবানবন্দি কি হবে? পূর্বের জবানবন্দি পূর্বেরটা। সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে। ঠিক আছে, তারপর হচ্ছে নারী শিশু নির্যাতন আইনের 23 ধারা রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক ইত্যাদির আর সাক্ষ্য। এখানে তার দ্বারা আমরা যে একটু ওই যে 22 ধারার মধ্যে যেটা কালকে বললাম ওই যে 342-এর কথাটা, হুম, হ্যাঁ সেটা বলেন। কিভাবে লিখবো? সেটা কিভাবে লিখবো যে 342? দুটোটা তো রিলেটেড। না, আমি আপনারা বলি 342 তো ভাই নারী শিশুর ক্ষেত্রে যায় না। যায় না তো, হ্যাঁ। না, 342 নারী শিশুর ক্ষেত্রে যায় না, কারণ কি স্পেসিফিকলি যেহেতু কিন্তু 22 ধারাতে সাক্ষীর কথা বলা আছে। এখন যদি না আপনি দিতে চান, ঠিক আছে, তাহলে আপনার দেওয়ার পদ্ধতি হচ্ছে একটাই, যে তার সাক্ষীকে কি করা যাবে না, কোন ধরনের হুমকি ধমকি ভয় ভীতি এইসব কোনো কিছু দেওয়া যাবে না। ওই যে ফৌজদারি কার্যবিধি 342-এ বলা আছে না, যে সাক্ষীরে হুমকি ধমকি ভয় ভীতি এইসব কোনো কিছু দেওয়া যাবে না, ওইগুলো আপনি না, ফলো এটা তো করতে হবে। আছে। ওই যে এটার সাথে ইয়াসও লাগাই দিছে আর কি, নারী শিশু 2000 সংশোধন 2003। এখন তো হুম, সংশোধন 2003 পরে 12 তো হয়েছে, আবার ইয়াতে হয়েছে যে 26 হয়েছে, 22 হয়েছে। হুম। তো যখন এটা উল্লেখ করে দিছে তখন 22 ধারা সহ এবং ওই যে 342 সহ দুটোটা লিখে দিতে হবে নাকি, এটা জানতে চাইছিলাম। আমি আপনাকে বলি, যখন নারী শিশু নির্যাতন আইন 2000, 2003, 2012, 2018, 2022, 2025, 2026 যাই দিবে, কথা বুঝছেন, এত কিছু দেওয়ার মানে কি যে আপনাকে বিভ্রান্ত করা, বুঝা গেছে? এত কিছু দেওয়ার মানে হচ্ছে আপনাকে বিভ্রান্ত করা, অর্থাৎ আপনাকে যদি বিভ্রান্ত করে দিত তখন তো আপনি উঠে করবেন যে 22 সালে কি ছিল, 23 সালে কি ছিল, এটা নিয়ে আপনি মাথা কামাবেন। তখন কিন্তু প্রত্যেকটা আইন যখন শেষ সংশোধন করা হয়,
তখন শেষ সংশোধনী দিয়ে বলা হয় যে আগের সবকিছু রহিত, ঠিক আছে নি? আপনার আগের যা কিছু আছে রহিত, যেমন এই যে 26 সালে যে নারী শিশু গেজেট করছে, এই গেজেটে বলে দিছে যে 2025 সংশোধন রহিত করা হইল। বুঝা গেছে রেদওয়ান? ঠিক আছে, নেক্সট আনসার, ঠিক আছে। হুম। আপনি নারী শিশু আইন ব্যতীত অন্য আইন যেগুলো আছে ওইগুলোর ক্ষেত্রে আপনি কি করবেন? ওই যে ওই পদ্ধতি ব্যবহার করবেন। কিন্তু নারী শিশুতে যেহেতু এটা বিশ্লেষণের জন্য 22 দ্বারা দিয়ে দিছে তার জবানবন্দি গ্রহণ করার জন্য, সেক্ষেত্রে আপনি এটা দিতে পারেন। আর জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া হচ্ছে কি 42, চাইলে আপনি ওইটা উল্লেখ করে দিবেন যে এই জবানবন্দি গ্রহণ করতে পারবেন ফৌজদারি কার্যবিধি আইনে 42 ধারা অনুসারে। আর ওইটা তো হচ্ছে এখন যেহেতু সব আইনেই বলা আছে যে ফৌজদারি আইন অনুসারে পরিচালিত হবে, এখন যেহেতু এখানে সাক্ষ্য গ্রহণের ক্ষমতার কথা বলা আছে কিন্তু পদ্ধতির কথা তো আর বলা নাই, তখন আপনার পদ্ধতির দরকার হয় পদ্ধতি বলে দিয়ে ওই 42 দিয়ে দিবেন ফৌজদারি কার্যবিধি আইনে। 342 হচ্ছে জবানবন্দি গ্রহণের পদ্ধতি। তারপর হচ্ছে নারী শিশু নির্যাতন আইনের 23 ধারা রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক ইত্যাদির সাক্ষ্য। তাহলে আমরা এটার প্রাসঙ্গিকতা পাইলাম কত ধারায়? রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষকের প্রাসঙ্গিকতা কত দাঁড়ায়? রেদওয়ান? বুঝি নাই স্যার। রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক, বীর্য পরীক্ষক, তাদের জবানবন্দি প্রাসঙ্গিক কত দাঁড়ায়? এগুলা ওই যে কি দর্শনের আলামত গুলা নাকি না? আমি তো দর্শনের আলামত তো বলছি না, আমি বলছি রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক, বীর্য পরীক্ষক, তাদের আমি তো সাক্ষ্য 45 সাক্ষ্য এনে 45 পাইছি। তো এই প্রশ্ন যদি একটা প্রশ্ন যদি 4 বার বলতে হয় আমাকে, তাহলে পরীক্ষার হলে কি আপনারা কি করবেন? আমি আমি তো সেটা না, আমি মনে করছি এখান থেকে বলতেছেন। হুম? কারণ আপনাকে পরীক্ষার হলে কি বলিয়া দিব যে এটা সাক্ষ্য আইন থেকে বলিয়া দিছি আর এটা নারী শিশু থেকে বলিয়া দিছি? পরীক্ষার খাতায় কি আপনাদের এইভাবে বলে দিবে? আপনার প্রশ্নের মধ্যে চাইছে প্রাসঙ্গিক। আপনারা যদি এই প্রাসঙ্গিকতা না বুঝেন, প্রাসঙ্গিকতা কোথায় আছে? মেমোরি শার্প করেন, ঠিক আছে? সবাই তো অফ মোডে মনে করেন যে এখন কি করতেছেন সেটা তো বুঝি না, ঠিক আছে? আমি তো অন্ধের দেশে আমি রাজা, কারণ অন্ধের দেশের মধ্যে তো খালি আমারে আমি দেখতে পারি, আর তো কেউ দেখা যায় না। এইভাবে আসলে পড়া হয় না, এইভাবে পড়া হয় না, পড়ানোর মন মানসিকতাও থাকে না। আর আপনারা তো মনে হয় যে অফ মোডে খেয়ে কোথায় আছেন তা তো আর আমি জানি না। 45 দ্বারা হচ্ছে প্রাসঙ্গিক। আর যদি এরা যদি সাক্ষ্য দিয়ে যদি মারা যায় তাহলে কত দ্বারা প্রাসঙ্গিক? কে পারবেন? এস এম আহমেদ? 32-33 আছে স্যার। 32-33 প্রাসঙ্গিক, ঠিক আছে। আর যদি আদালত মনে করে যে এই রক্ত বীর্য নিয়ে তুলনা করার জন্য কত দ্বারা প্রাসঙ্গিক? রক্ত বীর্যের তুলনা প্রাসঙ্গিক কত দ্বারায়? স্যার 73-এর শর্ট হাইফেন ক। সঠিক স্যার। দুই ক্লাস আগে কিন্তু এই ধারাগুলো পড়াইছে, তো আমার সামনে দিয়ে এই আইনগুলো পড়াই আসলে লাভ কি? পিছনের আইন আপনারা পড়বেন না, রিভিশন দিবেন না, আবার জিগাইলে উত্তরও দিতে পারেন না। তাহলে নারী শিশু নির্যাতন আইনের 23 ধারা রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক যদি তারা কি করে এই অপরাধ বিষয় বিশ্লেষণ করিয়া রিপোর্ট প্রদান করার পরে যদি তারা মারা যায়, হারাই যায়, অক্ষম হয়ে যায় বা তাদের হাজির করা বেসাপেক্ষ হয়, সেই ক্ষেত্রে তাদের পূর্বের দেওয়া সাক্ষ্য আদালতে গ্রহণ করা যাবে। তাদের পূর্বের দেওয়া সাক্ষ্য আদালতে গ্রহণ করা যাবে। রাসায়নিক পরীক্ষকের রিপোর্ট রিপোর্ট যে দিবে ফৌজদারি ফৌজদারি কার্যবিধি আইনের কত ধারায় রিপোর্ট দিবে? রাসায়নিক পরীক্ষক যে রিপোর্ট দিবে ফৌজদারি কার্যবিধি আইনে কত ধারায় রিপোর্ট দিবে? নাসরিন সুলতানা ঠিক আছে।
রেদওয়ান, 509। তাহলে 23 দ্বারা হচ্ছে বিশেষজ্ঞের মতামত। তাদের এটা আদালতে সাক্ষ্য গ্রহণ করা যাবে যদি তা হারাই যায়, নিখোঁজ হয়ে যায়, মারা যায়, বা তাদের হাজির করা বেসাপেক্ষ হয়, তাহলে সেক্ষেত্রে তাদের সাক্ষ্য আদালতে প্রাসঙ্গিক হবে 23 দ্বারা। 24 দ্বারা হচ্ছে সাক্ষীর উপস্থিতি বা সাক্ষীর প্রতি সমন। অর্থাৎ নারী শিশু নির্যাতন আইনের অধীনে অপরাধের বিচারের জন্য সাক্ষীর সর্বশেষ ঠিকানায় যে ভারপ্রাপ্ত অফিসার তার নিকট সমন এবং ওয়ারেন্ট প্রেরণ করতে হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা সাক্ষীকে ট্রাইব্যুনাল হাজির করার জন্য দায়িত্বে নিয়োজিত থাকবেন, বা এটা তার দায়িত্ব হবে সাক্ষীকে আদালতে হাজির করা। তাহলে নারী শিশু নির্যাতন আইন অনুসারে সাক্ষীর প্রতি সমন কোন জায়গায় প্রেরণ করতে হবে? তার বর্তমান ঠিকানায়, তার স্থায়ী ঠিকানায়, নাকি তার সর্বশেষ বসবাসের ঠিকানায়? সর্বশেষ বসবাসের ঠিকানা। সর্বশেষ বসবাসের ঠিকানায়। সাক্ষী হাজির করার দায়িত্ব কার? এএসআই, সাব ইন্সপেক্টর, ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ সুপার? ভারপ্রাপ্ত কর্মকর্তা। ভারপ্রাপ্ত কর্মকর্তা। 2 হচ্ছে সাক্ষীর সমনের অনুলিপি পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারের নিকট প্রেরণ করা যাবে ডাকযোগে। 3, এই ধারার অধীনে কোনো সমন ওয়ারেন্ট কার্যকর করিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি অদক্ষতা হয়, গাফালতি হয়, সেক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা। নারী শিশু নির্যাতন আইনের 24-3। তাহলে এখন মনে হয় যে একজন নারী শিশু নির্যাতন আইনের সাক্ষী আদালতে হাজির হইল না, এএসআই তামিল করলো না, তাহলে শাস্তির জন্য ব্যবস্থা হবে কার? এএসআই এর নাকি ওসির বিরুদ্ধে? নারী শিশু নির্যাতন আইনে একজন সাক্ষী আদালতে হাজির হইল না, সেই ক্ষেত্রে কার বিরুদ্ধে ব্যবস্থা নিবে? এএসআই এর নাকি ওসির বিরুদ্ধে? ওসির বিরুদ্ধে। ওসির বিরুদ্ধে নিবে, কারণ এটা এএসআই এর দায়িত্ব হাজির করার দায়িত্ব এএসআই না, ওসি সেটা হাজির করবে। কিন্তু এএসআই কে উনি কি করে? বলে যে আপনি এটা হাজির করেন, দায়িত্ব দেয়। তারপরে 4 হচ্ছে কোনো ব্যক্তির আবেদনে ট্রাইব্যুনাল যদি নিজের বিবেচনায় মনে করে যে সাক্ষী দূরবর্তী স্থানে আছে, তাহলে তার তথ্য প্রযুক্তির মাধ্যমে সেখান থেকেও কি করা যাবে? সাক্ষ্য গ্রহণ করা যাবে। এখন এই সাক্ষ্য গ্রহণের জন্য মালামাল কে সরবরাহ করবে? সরকার নাকি ওসি সাহেব নাকি জেলা ম্যাজিস্ট্রেট? ওসি সাহেব। মনে করেন যে রাঙ্গামাটি আপনার ওই যে কি কয় মগবান ইউনিয়ন, যেখানে মোবাইলের নেটওয়ার্ক দেখে না, এই জায়গার একজন সাক্ষী, এখন সে হাজির হইতে পারবে না, এখন তার সাক্ষী কিভাবে নিবে? অনলাইনে নিবে। এখন অনলাইনে তার সাক্ষী নিতে গেলে এই যে অনলাইনের যে ম্যাটেরিয়ালস, তথ্য প্রযুক্তির ম্যাটেরিয়ালস, ভিডিও ক্যামেরা, ল্যাপটপ, মোবাইল, এগুলা কে সরবরাহ করবে? আদালত নাকি ভারপ্রাপ্ত কর্মকর্তা নাকি সরকার? সরকার। সরকার সেটা সরবরাহ করবে। এই হইল 24 ধারা। তাহলে 24 ধারা আমরা কি পাইলাম? 24 ধারার বিষয়বস্তু পাইলাম সাক্ষীর উপস্থিতি এবং সাক্ষীর প্রতি সমন, তার কাছ থেকে কিভাবে সাক্ষ্য নেওয়া যায়। এখন সংশোধন অনুসারে 24-এর কতে বলা আছে সম্মতি সংক্রান্তে অনুমান। সম্মতি সংক্রান্তে অনুমান। এখন আদালত অনুমান করতে পারে কত দ্বারা? আদালত অনুমান করতে পারে কত দ্বারা? অনুমান 11 না 12 সরি স্যার, 4 দ্বারা স্যার, সাক্ষ্য আইনের 4 দ্বারা। অনুমান করতে পারে, অনুমান করবে চূড়ান্ত প্রমাণ। ঠিক আছে, অনুমান করতে পারে, অনুমান করবে চূড়ান্ত প্রমাণ। এখন সে কোন কোন বিষয় সম্পর্কে অনুমান করতে পারে? যে কোনো বিষয় প্রমাণিত বা মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত সেটা অনুমান করতে পারবে, বা সে যদি এটা না হয় তবে অনুমান করার জন্য তাকে আহ্বান জানাবেন। এখন আপনারা প্রশ্ন করলো হচ্ছে যে আদালত
অনুমান করতে পারে, অনুমান করবে চূড়ান্ত প্রমাণ। এখন আদালত কোন কোন বিষয়ে অনুমান করবে যে এটা সঠিক? কোনো বিচার্য বা প্রাসঙ্গিক বিষয় যেটা নিয়ে আর কি হচ্ছে এরকম। তার দ্বারা হচ্ছে আদালতে ক্ষমতা দিছে যে উনি অনুমান করতে পারবে। আদালত যেটা অনুমান করতে পারবে এটা কি উনারা ক্ষমতা দিছে চার দ্বারা। আর উনি অনুমান করতে পারবে হচ্ছে ৭৯ থেকে ৯০ ক পর্যন্ত এই বিষয়ের উপরে অনুমান করতে পারবে। আর হচ্ছে ১১৪ অনুমানের সঠিক স্যার। ক্ষমতা, যে কোন কোন বিষয়ে অনুমান করতে পারবে। আর এখন এই যে নারী শিশু নির্যাতন আইনের ২৪-এর কতে বলছে যে আদালত উক্ত ভিকটিমের বা অপরাধের শিকারের সম্মতি বা অসম্মতি দানের যে ক্ষমতা আছে সেই সম্পর্কে অনুমান করতে পারবে নারী শিশু নির্যাতন আইনের ২৪-এর ক ধারা অনুসারে। এখন এখানে কিভাবে অনুমান করবে? যে যখন কোনো কাজ সম্পাদনের ক্ষেত্রে অপরাধের শিকার ব্যক্তির সম্মতি বা অসম্মতি দেওয়ার ক্ষমতা থাকে না, তখন ট্রাইব্যুনাল মনে করবে যে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অনুমান করতে পারবে যে তার সম্মতি ছিল না। এখন এটা কিভাবে হইলো? যেমন মনে হয় যে একটা ১৪ বছরের মেয়ে, সে প্রেমের বান করলো, করিয়ে তার সাথে একটা ধর্ষণের ঘটনা ঘটলো, সেই ক্ষেত্রে কি তার সম্মতি কি সম্মতি হিসেবে হইলো? হইল না। তখন আদালত অনুমান করবে যে তার এখানে সম্মতি ছিল না, যেহেতু সে অপ্রাপ্তবয়স্ক। আর ১৬ বছরের মহিলা বা ১৭ বছরের নারী কি করলো? সে প্রেমের অভিনয় করিয়াও তার সাথে কি করলো? সম্পর্ক স্থাপন করলো। তখনও আদালত মনে করবে যে সে স্বাভাবিক অবস্থায় ছিল না। কারণ কি? সে তো প্রেমের নেশায় ছিল। অতএব প্রেমের নেশায় তাকে সে সম্মতি দিছে, অতএব সেটা সম্মতি ছিল না। আদালতের একটা ক্ষমতা দিয়ে দিল। বোঝা গেছে? দুইটা উদাহরণ কিন্তু দুই ক্ষেত্রে দিছি, বুঝি নিয়েন। একটা হচ্ছে কম বয়সের ক্ষেত্রে, সে তো অবশ্যই অনুমান সম্মতি না। আর হচ্ছে আরেকটা কি? প্রাপ্তবয়স্ক, তার নেশা হচ্ছে কি? যে বিয়ের নেশা, ভালোবাসার নেশা, প্রেমের নেশায় সে সম্মতি দিয়া একটা ধর্ষণের ঘটনা ঘটছে, সেই ক্ষেত্রে এটাও আদালত মনে করবে কি? যে তার সম্মতি ছিল না। অতএব আপনি যাই করেন শাস্তি থেকে মাপ পাবেন না। তাহলে সম্মতি সংক্রান্ত অনুমান ২৪-এর ক। ক্লাস তো শেষ পর্যায়ে চলে আসছে, আমরা একটা রিভিশন দেই, রিভিশন দিয়া তারপরে এদিকে যাই। তাহলে ১৮ দ্বারা পাইলাম হচ্ছে তদন্ত। পুলিশ অফিসার তদন্ত করবেন, হাতে নাতে গ্রেপ্তার হইলে ১৫ কার্য দিবস, পলাতক হইলে ৩০ কার্য দিবস, না পারলে আরো ১৫ কার্য দিবস। তার আবেদনের প্রেক্ষিতে নতুন তদন্তকারী কর্মকর্তা তিনিও ১৫ কার্য দিবস। যদি তাদের গাফলতি হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে ৬। সাথে হচ্ছে তদন্ত রিপোর্ট পাওয়ার পরে আসামিকে সাক্ষী হওয়ার নির্দেশ দিতে পারেন ন্যায় বিচারের স্বার্থে। ৮ হচ্ছে যদি তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে কি জানি বললো, যদি ট্রাইব্যুনাল নিকট মনে হয় যে তারা তদন্তকারী কর্মকর্তা এবং তার ঊর্ধ্বতন অফিসার দুইজনে মিলিয়াই কি করছে? উক্ত অপরাধটা বা আসামিকে রক্ষা করছে, সেই ক্ষেত্রে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে নির্দেশ দিবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। অর্থাৎ মনে হয় যে ওসি সাহেব এবং দারোগা সাহেব দুইজনে মিলিয়া কি করছে? আসামিরা রক্ষা করছে, সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা। ৮, ৯ হচ্ছে ট্রাইব্যুনাল নিজের ইচ্ছায় বা কোনো ব্যক্তির আবেদনে কি করতে পারবেন? তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করতে পারবেন। ১০ হচ্ছে প্রশাসনিক কারণে ধর্ষণের মামলা তদন্তকালে কোনো তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করা যাবে না। ১৯ হচ্ছে বিচারের জন্য গ্রহণ আমলযোগ্য হবে। আর